যুবকটির বয়স বড়জোর 20 কি 22 কিংবা 23 হতে পারে, তারই কাছাকাছি। কে এই যুবক? এই ভারতে আমাদের এই যুবকদের কথা শোনাটা খুব জরুরি, কিন্তু কেউ সেভাবে দেখায় না। কারণ এই ঘটনায় নাটক নেই, কিন্তু নাটক আছে। সেই নাটকটা আমরা সাধারণ দর্শক বা পাঠক পছন্দ করি না আজকাল। বলছি আপনাদের ভালো লাগবে। এই যুবকের স্ত্রী একটি যমজ বাচ্চার জন্ম দিয়েছিল। সে বাচ্চাগুলো কোথায় ছিল? ছিল মহারানী লক্ষ্মীবাঈ হাসপাতালে। আর সেখানে লাগলো আগুন, বিধ্বংসী আগুন। সেই আগুনে ঝলসে গেল নবজাতকদের দেহ। যে ঘরে সদ্যজাতরা ছিল, যাদের রাখা হয়েছিল, যারা প্রিমেচিওর বেবি বলা হয়, মানে ভূমিষ্ঠ হওয়ার যখন কথা তার আগেই যাদের জন্ম হয়েছিল, তাদের রাখা হয়েছিল বিশেষভাবে। সেই ঘরে শর্ট সার্কিট করে আগুন লেগে গেল উত্তরপ্রদেশে। আমরা জানি এই ঘটনা, ঝাঁসিতে লক্ষ্মীবাঈ মহারানী হাসপাতালে। তারপর কি হলো? তারপরে ঘটনায় আপনাদের বলবো। আজকের দিনে বিশেষ করে সারা ভারতের এবং এই বাংলার ক্ষেত্রেও এই ঘটনা খুব উল্লেখযোগ্য। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ওই যে যাকে বলা হয় আমাদের নোটিফিকেশন আইকনটা, বেল আছে যেটা, সেটা অন করে দেবেন। আমি যেটা বলছিলাম, কয়েকদিন আগে আমরা জানি লক্ষ্মীবাঈ হাসপাতালে আগুন লেগেছিল, বিধ্বংসী আগুন। আগুনের শিখা লকলক করে যখন উঠছে, আগুনের শিখা যখন লকলক করে উঠছে, তখন কেউ বুঝতে পারছে না কি করবে। কিন্তু সেই অবস্থা থেকে ঝাঁপিয়ে পড়ল কিছু স্থানীয় যুবক, এবং তারপরে অনেক পরে সমস্ত যারা সরকারি যারা দেখভাল করবেন তারা এলেন। কিন্তু তার আগেই ঝাঁপিয়ে পড়েছিল এরা। তার মধ্যে ছিল এই যুবক। এই যুবকের কাহিনী বলতে শুরু করছি আমি। এই যুবক কয়েকদিন আগে যার স্ত্রী জন্ম দিয়েছিল একটি যমজ বাচ্চার, সেই যমজ বাচ্চাকে দেখতে, দেখভাল করতে পালা করে রাত জাগছিল দুজনে, স্বামী এবং স্ত্রী। একদিন স্ত্রী রাত জাগে, আরেকদিন স্বামী জাগে। স্বামী কোথায় শোয় রাত্রিরে? হাসপাতালের বারান্দায়। দিনের বেলায় খাবার বিক্রি করে, ফিরে আসে, এসে এই হাসপাতালের বারান্দায় রাত্রির কাটায়, আর নিজের শিশুগুলির পরিচর্যা দেখতে চায়, দেখে কেমন আছে, কিরকম আছে তারা। কিন্তু সেদিন রাত্রিরে আগুন লেগে গেল। আগুন লাগা দেখে সে আর স্থির থাকতে পারেনি, ঝাঁপিয়ে পড়ল। জানলা দিয়ে, দরজা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছে, ধুধু করে জ্বলছে। তখন তার মধ্যে ঝাঁপিয়ে পড়ল এই ছেলেটি, এবং সেখানে গিয়ে প্রথমেই সে কি কাজ করলো? সে প্রথমেই এই শিশুদের বাঁচাতে শুরু করলো। একটি, দুটি, তিনটি, চারটি, একাধিক শিশুকে সে বাঁচাতে শুরু করলো। তার মধ্যে তার দুটো বাচ্চা কোথায়? না, খুঁজে পাচ্ছে না। কিন্তু তার জন্য সে উদ্ধার বন্ধ করলো না। সমস্ত বাচ্চাদের, শিশুদের, যাকেই সামনে পাচ্ছে তাকেই বাঁচাবার জন্য সে তখন প্রাণপণ চেষ্টা করছে। শেষে কি হলো? শেষে নিজের দুটি সন্তানকে সে আর পেল না। তারা ততক্ষণে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। তার জন্য তার মনে হয়নি যে সে এই কাজটা করে খারাপ কিছু করেছে। নিজের বাচ্চাগুলোকে কেন সে আগে বাঁচালো না? নিশ্চয় পেলে সে আগে বাঁচাতো, কিন্তু পায়নি দেখতে। তারপরেও সে থামায়নি নিজের উদ্ধার কাজ। এতক্ষণ যে এই কথাটা বললাম কেন? কারণ এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি তখন কোথায়? বলছি সে কথা। এবার তার নামটা বলি। নামটা বলছি এতক্ষণ এই জন্য যে আপনাদের অনেকেই ভ্রুকুঞ্চিত করবেন। ভ্রুকুঁচকে ভাবলেন হয়তো যে এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। ছেলেটির নাম হচ্ছে ইয়াকুব মনসুরি। ইয়াকুব মনসুরি একটি মুসলমান যুবক।
সে দেখেনি হিন্দুদের বাচ্চা কিনা, সে দেখেনি মুসলিমের বাচ্চা কিনা, সে দেখেনি খ্রিস্টানদের বাচ্চা কিনা, সে শুধু শিশুদের উদ্ধার করেছে। নিজের সন্তানদের খুঁজে না পেয়েও উদ্ধার করেছে অন্য শিশুদের। আর তখন আমাদের স্বনামধন্য যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের প্রচারে ব্যস্ত, ভীষণভাবে ব্যস্ত। ঢাক ঢোল পিটিয়ে বিরাট শোভাযাত্রা সহকারে সেখানে চলছে তখন প্রচার। হ্যাঁ, তিনি অবশ্য পরে জনসভায় সম্বোধন করতে গিয়ে বলেছেন এই কথা। কিন্তু কি বলেছেন? বলছেন যা তা শুনে আপনারা আশ্চর্য হবেন। তিনি বলছেন কতগুলো বাচ্চাকে তার সরকার বাঁচিয়েছে, সেই কথাটা বলছেন। वहां पर शेष 54 बच्चों को सुरक्षित निकाला जा सके और उन बच्चों को उपचार की व्यवस्था दी जा सके, इसकी व्यवस्था में देर रात्रि से ही हम लोग लगे थे और रात्रि में ही स्वास्थ्य मंत्री और प्रदेश के डिप्टी सीएम श्री ब्रजेश पाठक जी भी वहां पहुंच गए थे। যেসব বাচ্চাগুলো মারা গেল তাদের কথা কে বলবে? তাদের কথা কে ভাববে? কেউ ভাববে না। বরং তখন ওই হাসপাতালে পরের দিন সমস্ত জায়গা পরিষ্কার করা হচ্ছে, সাফ সুতরো করা হচ্ছে, কারণ ভিআইপিরা আসবেন, মন্ত্রীরা আসবেন দেখতে, ডেপুটি চিফ মিনিস্টার আসবেন দেখতে। অতএব সব যেন সুন্দর থাকে, সৌন্দর্যায়ন হয়, ভালো লাগে দেখতে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের দেশটায় এখন এই অবস্থা চলছে। যোগী আদিত্যনাথ গিয়ে কি করেছেন মহারাষ্ট্রে আমরা জানি, সবাই জানি। সেখানে গিয়ে তিনি বিভাজন উস্কে দিয়েছেন, ঘৃণা উস্কে দিয়েছেন। তিনি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই কথা বলেছেন, স্লোগান দিয়েছেন। बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे। মুখরিত হয়েছে চারিদিক, হিন্দু মুসলমান বিভাজন হোক, ঘৃণা ভাষণ হোক, এই চলছে। তার কর্মী সমর্থকরা, অনুগামীরা উল্লসিত হয়ে একই স্লোগান দিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন এক হ্যায় তো সেফ হ্যায়, হিন্দুদের এক হতে হবে। আর তার ফল নিশ্চয়ই তারা পাবে, অবশ্যই পাবে। কারণ হিন্দুরা এক হয়ে গেলে তো অন্যরা হেরে যাবে, অন্য থাকবে না, সংখ্যা গরিষ্ঠ। এইটাই তারা বুঝে গিয়েছেন, এইটাই এজেন্ডা। কিন্তু তার মুখে একবারও ইয়াকুবের নাম উঠে আসেনি, উঠে আসার কথা ছিল না, এটাও ঠিক। কেন উঠে আসবে? এর আগে তো বরং তিনি অন্য কাজ করেছিলেন একবার, আমরা জানি। গোরখপুরের হাসপাতালের ঘটনা, কাফিল খান মুসলিম, তিনি চেষ্টা করেছিলেন নিজের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার এনে বাচ্চাদের বাঁচাবার চেষ্টা করেছিলেন। তার পরিণাম কি হয়েছিল? তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তাকে জেলে যেতে হয়েছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, এইটা হচ্ছে দেশের অবস্থা। তার মধ্যেও ইয়াকুবরা থাকেন, তার জন্য দেশটা চলে। ইয়াকুব একা নন, তার সঙ্গে তার হিন্দুরাও নিশ্চয়ই ছিল সঙ্গে। এই যে হিন্দু মুসলমান একসঙ্গে মিশে কাজ করে, এটাই তো ভারত, এটাই তো আমাদের দেশ, এটা তো হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না, করা হচ্ছে না, রাজনৈতিক কারণে করা হচ্ছে না। মহারাষ্ট্র ঝাড়খণ্ড না জিততে পারলে বিজেপির রাতের ঘুম চলে যাবে। তাই মহারাষ্ট্র বিশেষ করে সবচেয়ে বড় রাজ্যের মধ্যে একটা, মহারাষ্ট্র জিততেই হবে তাদের। এবং যা আমরা এক্সিট পোলের আভাস পাচ্ছি তাতে মনে হচ্ছে বিজেপি এগিয়ে আছে, অতএব বিজেপি সেখানে চলে আসবে হয়তো। আর যদি এই ডিভিডেন্ড তারা পায় তাহলে কিন্তু এবারে পরের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি এই জন্যই বলতে আসছিলাম পশ্চিমবঙ্গের কথাটা। এই পশ্চিমবঙ্গে আমরা জানি ইতিমধ্যে মুর্শিদাবাদের একটি জায়গা উত্তপ্ত হয়ে গেছে, সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের উত্তাপ আমরা পেয়ে গিয়েছি। ইন্টারনেট বন্ধ করা হয়েছে, মানুষ সন্ত্রস্ত হয়েছে। পুলিশ বারবার বলছে যে কেউ কোন রকমের বিভ্রান্তি ছড়াবেন না, কারণ সমস্ত আয়ত্তে আছে। দুই সম্প্রদায়ের মানুষই এখন নিরাপদে আছেন। কিন্তু তা বললে কি করে হবে? যদি উস্কে দেওয়া না যায় তাহলে তো ভোট হয় না। এইটা হচ্ছে সবচেয়ে মুশকিল। বিজেপির, ভারতীয় জনতা পার্টির যে বাংলার সভাপতি, পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার চলে গেলেন কোথায়? সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা। তাকে মাঝপথে আটকানো হলো, একটা বিরাট কাণ্ড ঘটে গেল
স্বভাবতই, কারণ তিনি যাচ্ছিলেন। আচ্ছা, তিনি এর আগে কবার এই মুর্শিদাবাদ গিয়েছেন, কি জন্য গিয়েছেন আমরা জানি না। এই যে যারা রাস্তায় ফুটপাথে দিন কাটাচ্ছে, তাদের কাছে তিনি কবার গিয়েছেন, তারা কবার গিয়েছেন, এসব দেখার দরকার নেই আমাদের। আমাদের শুধু একটাই দেখার জায়গা, যে কি করে ভোটে জিততে হবে, কি করে দখল করতে হবে, দখলের রাজনীতি। এবং আমি বলে দিলাম 2026 পর্যন্ত এই ঘটনা চলতে পারে, এবং সেইটা আমাদের সবচেয়ে আতঙ্কের কারণ হতে পারে। যদি আমরা পারস্পরিক ঐক্য বজায় রাখতে না পারি, আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই যারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, বিভাজনের রাজনীতি করছে, তারাই কিন্তু উপরে যাবে। দুঃখের কথা হলো এটাই, একটা সময় যখন এই বাংলায় আমরা দেখেছি যে কোনো সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হলেই একটা শান্তি মিছিল হতো, সেখানে সমস্ত দল গিয়ে সেখানে পার্টিসিপেট করতো, অংশ নিত। এখন আর সেসব হয় না। এখন মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি বিবৃতি দেন, টুইট করেন। বরং সত্যি কথা বলতে যুবদের মধ্যে অনেক কনসিয়াসনেস, সচেতনতা বেশি। এই যে যুবরা বরং সেখানে কি করছে, একটা সামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কিন্তু অন্যরা কোথায়? সেখানে কংগ্রেসও নেই, সিপিএমও নেই, আর বিজেপির তো কথাই নেই। আর তৃণমূল নিজেও চেষ্টা করে না যে সবাইকে নিয়ে একটা শান্তি মিছিল করা হোক, একটা সম্প্রীতির বার্তা দেওয়া হোক। না, আমরা সম্প্রীতি চাইছি না, আমরা চাইছি কোথাও একটা আগুন লাগুক। আগুন লাগলে কিন্তু ওই হয়, এই যে মহারানী লক্ষ্মীবাই হাসপাতালে যেভাবে নবজাতকেরা মারা যায়, আর এই আগুন লাগলে কিন্তু শুধু শিশুরা নয়, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী সবাই মারা পড়ে, রক্তপাত রাস্তায় হয়। এটা আমাদের মনে রাখা দরকার। আমরা কি মনে রাখছি? না। বাঙালি কি পাল্টে যাবে? তার নিজের জাতি সত্তা কি সে ভুলে যাবে? সে কি ভুলে গিয়ে এইভাবে হিন্দু মুসলমান করবে আর ধর্মের তাস খেলবে? আমার একটাই অনুরোধ, আপনারা এই ধর্মের তাস খেলা বন্ধ করুন। এবং আরেকটা অনুরোধ সাধারণের কাছে, আপনারা এই কোন রকম উস্কানিতে পা দেবেন না, এটা আমার অনুরোধ। ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে।